জামাত শিবির কি জিনিস চরমোনাই অক্ষরে অক্ষরে টের পেল। চরমোনাইর বিরুদ্ধে ইতিহাসের গতি প্রকৃতি ঠিক করে ফেলল জামাত। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 11 দলীয় জোটের ব্যাপারে আজ আমি যখন এই ভিডিও করছি 15 জানুয়ারি 2026 সাল ভাগাভাগি প্রশ্নে ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতা হলো না। আজকে আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে যে 268 আসনে তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। ওনার মতো লিডারশিপ আমরা আগামী 100 বছরে পাবো কিনা সন্দেহ আছে। প্রফেসর ইউনূস হয়ে উঠছেন আমাদের দেশের একটা ইউনিফাইং ফিগার। এই প্রসঙ্গে বাংলাদেশের ইসলামপন্থীদের সম্পর্কে একটা ইন্টারেস্টিং অবজারভেশন বলি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। জামাত শিবির কি জিনিস চরমোনাই অক্ষরে অক্ষরে টের পেল। চরমোনাইর বিরুদ্ধে ইতিহাসের গতি প্রকৃতি ঠিক করে ফেলল জামাত। দর্শক, জামাত চরমোনাই জোট টিকুক বা না টিকুক, জামাত চরমোনাই সম্পর্ক এদেশের ইসলামপন্থীদের সম্পর্ক, ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য, ইসলামপন্থীদের জোট, বাংলাদেশপন্থীদের জোট, এ বিষয়ে ইতিহাসের গতি প্রকৃতি অলরেডি ঠিক করে ফেলেছে জামাত। চরমোনাই কিচ্ছু করার নেই। চরমোনাই জামাতের সাথে গেম খেলতে এসেছিল। দেখেন, জোট টিকুক বা না টিকুক, আমার এই আলোচনা ফিক্সড। জামাতের সাথে গেমস খেলতে এসেছিল, যে জামাতের কিছু দুর্বলতাকে পুঁজি করে তারা জোট ভেঙে দিতে চেয়েছিল, পারুক বা না পারুক। তারা জোটের কয়েকটা গুরুত্বপূর্ণ কওমি ভিত্তিক মিত্রকে নিয়ে আলাদা জোট গঠন করতেও চেয়েছিল। এখানে খেলাফত মজলিসের বা খেলাফতের 3টা ধারা আছে, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, কিন্তু কাউকে চরমোনাই নিতে পারল না। বরং চরমোনাই এককভাবে যে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে তাও না, চরমোনাইয়ের জন্য পর্যাপ্ত আসন বরাদ্দ রেখেছে। এবং খবর দেখেন, ইতিহাস কিভাবে লেখা হবে। সাপোজ এই জোট যদি টিকলে এখানে জামাত ইতিহাসে হিরো হয়ে থাকলো, যে জামাতের উদারতায় বাংলাদেশের ইতিহাসে এক মহা ঐক্য হয়েছিল। চরমোনাই বের হতে যেতে চেয়েছিল, বের হয়ে গিয়েছিল, কিন্তু জামাত টেনে ধরেছে, জামাত বুঝিয়ে শুনিয়ে তাদেরকে রেখে এই ঐক্য কায়েম করেছিল। ইতিহাসের মহানায়ক জামাত ইসলামী, ঐক্যের মহানায়ক আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। কিন্তু চরমোনাই যায় শুধু তাদেরকে ধরে রাখে। দেখেন, এখানে যদি জোট জিতলেও জামাত হিরো হয়ে থাকবে, যে জামাতের কল্যাণে উদারতায় দৌড় দেয়া চরমোনাইকে ধরে রেখেছে। আবার যদি জোট পরাজিত হয়, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারে, তাহলেও এখানে চরমোনাইকে ইতিহাস দায়ী করবে যে চরমোনাই শুরু থেকে আন্তরিক ছিল না, তারা জোর করে গায়ের জোরে এতগুলো সিট রেখেছে। সাপোজ এখন জামাত তাদের জন্য 50টা আসন বরাদ্দ রেখেছে। শেষ পর্যন্ত চরমোনাই যদি 50টা সমঝোতা মেনে নেয় এবং আরো তাদের দাবি অনুযায়ী আরো 20টা আসনে যদি তারা উন্মুক্ত ক্যান্ডিডেট দেয়, তারপরে যদি পরাজিত হয়, এই পরাজয়ের কারণ হিসেবে ইতিহাস চরমোনাইকে কাঠগড়ায় দাঁড় করাবে যে জামাত তাদের সবকিছু ঠিক করেছে, 10 দল ঠিক করেছে, চরমোনাই একা এসে বাগড়া বাজিয়েছে। এখন ইতিহাসটা এভাবে লেখা হবে, ইতিহাস চরমোনাইকে এভাবে বিচার করবে। আমার দেশের রিপোর্ট, চরমোনাইয়ের আশায় এখনো জামাত। দেখেন, কি হয়েছে কি হয় নাই এটা আপনারা জানবেন, কিন্তু আমার আলোচনা ফিক্সড। চরমোনাইয়ের আশায় এখনো জামাত, তাহলে কি দাঁড়ালো? যে জামাত ইসলামী উদার দল, জোটের জন্য সবচেয়ে সিনসিয়ার, তারা চরমোনাই আশায় বসে আছে, কিন্তু চরমোনাই আসে না। কার নির্দেশে চরমোনাই আসে নাই? কার নির্দেশে চরমোনাই পালিয়েছে? এই সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়া, এটা ইতিহাস, পার্ট অফ হিস্ট্রি। এই সংবাদ সম্মেলনে যারা ছিল তারা ইতিহাসের অংশ, সংবাদ সম্মেলনে যারা ছিল না তারা ইতিহাসের অংশ হতে পারলো না, বরং না আসাটা হবে আরেকটা ইতিহাস, যে কেন আসলো না। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 11 দলীয় জোটের ব্যাপারে আজ আমি যখন এই ভিডিও করছি 15 জানুয়ারি 2026 সাল রাত 8টা 30 মিনিটের সময় জামাত ইসলামের নেতৃত্বে অন্যান্য বাকি 9টি দল
একত্রিত হয়ে মগবাজার জামাতের কেন্দ্রীয় অফিসে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল এবং তারা সেখানে জোটবদ্ধভাবে নির্বাচন পরিচালনার জন্য একটি ঘোষণাপত্র পাঠ করেছে এবং সেখানে কোন দল কতটি আসন পাবে সেটির একটি তালিকা সেখানে প্রকাশ করেছে। এই সাংবাদিক সম্মেলন শেষে সাংবাদিকরা অল্প কয়েকটি প্রশ্ন করার সুযোগ পায়। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করলেন, মাননীয় আমির, আপনারা আপনাদের ব্যানারে লিখেছেন 11 দলীয় ঐক্যজোট, কিন্তু এখানে একটি চেয়ার ফাঁকা, এই যে এই চেয়ারটি ফাঁকা, আমি চেয়ারের ছবিটি দিয়ে দিচ্ছি, এবং আপনারা এখানে 10 জন উপস্থিত হয়েছেন, লিখেছেন 11 দলীয় ঐক্যজোট, আরেকজন কোথায়? আরেকজনকে যার সম্পর্কে আপনারা সবাই জানেন, কে হতে পারে আপনারা একটু অনুমান করেন তো? আমি বলে দিচ্ছি, তিনি হচ্ছেন আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব জনাব সৈয়দ রেজাউল করিম। অবশ্য রেজাউল করিমের আসার কথা ছিল না, ছিল তার নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের। রেজাউল করিম অবশ্য একটু সহজ সরল মানুষ, যারা পান খান তারা সাধারণত একটু উদার মনের হয়। আমি সবাই কিন্তু আবার নাও হতে পারে, কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে তারা একটু উদার মনের হন এবং তাদের মনটা একটু সাদা হয়, দিলটা একটু সাদা হয়, প্যাঁচগোজ বোঝে কম। কিন্তু কেউ যদি তাকে কোনো কিছু তার কানের ভিতরে দেয়, পরা পানি, ভিন্ন কোনো কথা, তাহলে সেটাও আবার তার বিচার বিশ্লেষণ করার খুব বেশি ক্যাপাসিটি থাকে না, সে তখন ওইটাই মেনে নেয়। আমি একবার যে যেটা বললাম বোঝালাম, সে সেটাই মেনে নেয়, অন্যজন যে যেটা বললো সে সেটাই মেনে নেয়। তো এখানে আমাদের এই চরমনাইয়ের পীর সাহেবের ব্যাপারেও এই কথা প্রযোজ্য, কিন্তু তার ব্যতিক্রম আবার নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। তিনি একটু চালাক চতুর আছেন এবং প্যাঁচগোজ বোঝেন, ভালো প্যাঁচগোজ বোঝেন, এবং কোন জায়গায় তার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, এই জামাতের সাথে জোটে গেলে আমার কতটি আসন দিলে পরে সম্মানজনক হবে, কতটি আসন না দিলে পরে অসম্মানজনক হবে, এইগুলো আবার তিনি ভালো বোঝেন। এবং তিনি এইটা পীর সাহেবকে ব্রিফ করেন। মনে করেন পীর সাহেব কোনো একটা জায়গায় এসে সে একটা সিদ্ধান্ত নিয়ে গেছে, নিয়ে যে তাকে যখন বলছে, সে তখন বোঝায় যে আপনি এটা কি করে আসলেন, এতে তো আমাদের মান ইজ্জত থাকবে না। সে তখন বলে, হ্যাঁ তাহলে কি করার? বলে, আপনি চুপ থাকেন, আমি যা করার করব। যেমন আমি একটা উদাহরণ দেই, গত পরশু দিনের উদাহরণ দেই। সেখানে রেজাউল করিম সাহেব আসলেন, জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা করলেন। আচ্ছা, আলোচনা মানে কি? আলোচনা মানে হচ্ছে আমি একটি প্রস্তাব দেব, আমার সেই প্রস্তাব বাকি সবাই পর্যালোচনা করবে এবং এই আলোচনা পর্যালোচনার মাঝখানে একটা সিদ্ধান্তে আসবে। এটাই তো আলোচনা। নাকি আমি যেটা বললাম সেটা সবাই মেনে নেবে? এটা কোনটা? অবশ্যই আগেরটা, যে আমি একটা প্রস্তাব দিব, সেই প্রস্তাবের পক্ষে বিপক্ষে মানুষ কথা বলবে, কথা বলে একটা সিদ্ধান্তে আসবে। এবং অবশ্যই এক্ষেত্রে আমি যে প্রস্তাবটা দিয়েছি সেটি কিন্তু আর থাকে না, আমাকেও কিছু ছাড় দিতে হয় এবং তারাও একটা মাঝামাঝি পজিশনে আছে। তো এরকমই আলোচনা হলো। আলোচনায় সেখানে বলা হলো যে কয়েকটা প্রস্তাব সেখানে দিলেন, বললেন যে আমাদের একটা যেখানে আসন দিবেন সেখানে অন্য কেউ প্রার্থী থাকতে পারবে না। জোটের পক্ষে সবাই মেনে নিলেন, হ্যাঁ। এবার বললেন যে 10% আসন উন্মুক্ত রাখতে হবে, এখানে সবাই সবার প্রার্থী দিতে পারবে। তো ইনি প্রস্তাব দিলেন, তাহলে জোটের বাকি সবাই মিলে আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত হলো যে না, 10% না, তাহলে 5%, 5% উন্মুক্ত রাখা হোক, 5% 25টা হয় আর কি। তো 25টা আসন উন্মুক্ত রাখা হলো, এখানে সবাই সবার ক্যান্ডিডেট দিতে পারবে। উনিও তখন মেনে নিলেন, যেহেতু ওই যে মাঝামাঝি পর্যায়ে। এরকম আরো কয়েকটা বিষয়। এরপর উনি চলে গেলেন। ঠিক 4টার সময় ফয়জুল করিম সাহেব হয়তো তাকে বলেন যে আপনি এটা কি করে এসেছেন, আপনি 100-র নিচে তো আসন দিলে আমাদের তো মান সম্মান থাকবে না, আপনি এটা কেন মানলেন? এবং 25টা আসনে আপনি 50টার প্রস্তাব দিয়েছেন, 10%, তারা 5% মেনে নিল, তাহলে আপনার কথা তো রাখলো না, তাহলে আপনি এটা কেন মানলেন? আপনার মান ইজ্জত কোথায় গেল? তিনি সন্ধ্যায় চলে গেলেন, তারেক রহমানের সাথে বিশেষ ফোন কলে কথা বললেন। এই যে, তো তার মানে তারেক রহমানের সাথে ফোন কলে কথা বলে জামাতকে একটা চাপে রাখার চেষ্টা করলেন যে দেখো, আমরা কিন্তু গেলেই 100টা আসন দিয়ে দেবে বিএনপি।
ফয়জুল করিম সাহেব খুব চালাক, চরম চালাক। আচ্ছা, এরপরে আরো যে শর্তগুলো দিলেন এটা আপনারা সবাই জানেন, এগুলো আলোচনা হচ্ছে। আজকের মূল কথা, ভাগাভাগি প্রশ্নে ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতা হলো না। আজকে আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে যে 268 আসনে তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। দল হিসেবে কিন্তু এটা বড় ঝুঁকি। বিএনপিও কিন্তু সমঝোতার মাধ্যমে নির্বাচনটা করছে। 15টা আসন দিলেও তো এটা সমঝোতা, আর নির্বাচনী ঐক্য বা জোট করে জামাত নির্বাচন করছে। ইসলামী আন্দোলন, হাত পাখার ইসলামী আন্দোলন সাহসিকতা পরিচয় দিল, তারা এককভাবে নির্বাচন করবে। এটার যেই আগের প্রেক্ষাপট নিশ্চয়ই আপনারা জানেন যে আসন ভাগাভাগি প্রশ্নে তাদের মানে সমঝোতা হয়নি। সম্ভবত ইসলামী আন্দোলনের অবস্থানটা ছিল এমন যে 150 আসন মানে জামাত, 150 আসন ইসলামী আন্দোলন, তারপরে তারা সেটা কমিয়ে 120, 10, তারপরে 100, তারপর সম্ভবত তারা 70-75টা আসন দাবি করেছিল। কিন্তু জামাত এই ব্যাপারে আপোষ করেনি, কারণ যদি ইসলামী আন্দোলনকে এতগুলো আসন দেয়া হয় তাহলে তাদের নিজেদের আসন সংখ্যা অনেক কমে যায়। এত কম আসন দিয়ে তারা বিএনপির সঙ্গে লড়াই করবে কিভাবে? সুতরাং এটা হয়নি। তাছাড়া অন্যান্য শরিকরাও আছে। এই অবস্থায় এটি শেষ পর্যন্ত অনেক চেষ্টা হয়েছে। কাল এক পর্যায়ে তাদের আগের দিন যেই সংবাদ সম্মেলন ছিল সেটা স্থগিত করা হয়। গতকালকেও তারা তাদের নির্ধারিত সময় যেটা করার কথা ছিল 8টার সময়, সেটা আরো পিছিয়ে তারা করেছে। শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করছে। সম্ভবত মামুনুল হক, খেলাফত মজলিসের মামুনুল হককে দায়িত্ব দেওয়া হয়েছিল, মামুনুল হকও সেটা সমঝোতা করতে পারেনি। তারা মোট 270টা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল, কিন্তু 2টা আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন 268টা যে আসন, 268টা আসনে এককভাবে তারা নির্বাচন করবে। এই ক্ষেত্রে বলা যায় যে বিএনপির পরে, বিএনপি 284 বা 85টা আসন, বিএনপির পরে কিন্তু এককভাবে ইসলামী আন্দোলন করছে দুটি রাজনৈতিক দল। সেই অর্থে বিএনপি যদি প্রথম হয় তাহলে ইসলামী আন্দোলন হচ্ছে সেকেন্ড পজিশনে, এটা বলাই যায়। তো এটা ঝুঁকি হোক আর যাই হোক না কেন, তারা মানে যেহেতু পুরো বিষয়টা ছিল একটা আসন ভাগাভাগি বা একটা সুবিধার প্রশ্নে ভাগাভাগি বা মানে বন্টন, সুবিধার বন্টন, সেই বন্টনে শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। বাকিরা মেনে নিল। ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত তারা তাদের অবস্থানে অটল ছিল এবং দৃশ্যত আনুষ্ঠানিকভাবে ভেঙেই গেল। এখন মানে জামাত ইসলামীর জোট, আগে তারা বলতো 11 দলীয় নির্বাচনী জোট, এখন তাদেরকে বলতে হবে 10 দলীয় নির্বাচনী জোট। দর্শক, ওনার মতো লিডারশিপ আমরা আগামী 100 বছরে পাবো কিনা সন্দেহ আছে। প্রফেসর ইউনূস হয়ে উঠছেন আমাদের দেশের একটা ইউনিফাইং ফিগার। এই প্রসঙ্গে বাংলাদেশের ইসলামপন্থীদের সম্পর্কে একটা ইন্টারেস্টিং অবজারভেশন বলি আসল আলোতে যাওয়ার আগে, তাহলে বাংলাদেশকে ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের এমন কোনো আলেম নাই যিনি প্রফেসর ইউনূসের ক্ষুদ্র ঋণ নিয়ে সমালোচনা করেন নাই, সুদ নেওয়ার সমালোচনা করেন নাই। আলেমরা আমাকে মাফ করবেন, আপনারা করছেন এটা, কিন্তু এখন সবাই প্রফেসর ইউনূসকে সাপোর্ট করতেছে। যারা সমালোচনা করছে তারাই সাপোর্ট করতেছে। আমি আর একটা উদাহরণ দিই। 80-র দশকে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা রাজনৈতিক কর্মসূচি ছিল, নারী নেতৃত্ব হারাম এই বইলা। আমার বয়সীরা মনে করতে পারবেন, তাই না? সেই ইসলামপন্থীদের খালেদা জিয়াকে তাদের নেতা মাইনে নিতে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশে ইসলামপন্থীদের রাজনৈতিক সভায় প্রথম পিঠানি দেয় কে জানেন? শেখ মুজিব না, মানে সোহরাওয়ার্দীর বডিগার্ড না। 1976 সালে জিয়াউর রহমান 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিকদের জনসভায় মারাত্মক মাইট দিছিলেন তিনি। টাঙ্গাইলেও ইসলামিকদের মাইট দিছিলেন তিনি, জিয়াউর রহমান। সেই জিয়া ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তাহলে এই ঘটনাগুলো কেন ঘটে? এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে ইসলামপন্থীরা খুব প্র্যাকটিক্যাল। শুধু ইসলামপন্থী না, বাংলাদেশের সাধারণ মানুষ খুব প্র্যাকটিক্যাল। তারা দেখতে চায় তার ইমান আকিদা রক্ষার জন্য, ভারতীয় আধিপত্যবাদকে রক্ষার জন্য কে সবচেয়ে বেশি কার্যকরী সেটা তারা বুঝতে পারে তার কাণ্ডজ্ঞান দিয়া, তার আক্কেল দিয়া। তাই হাসিনা কওমি জননী উপাধি পাইলেও সাধারণ মানুষ বা আলেম সমাজের অন্তর পান নাই, উপাধি পাইছেন। এইটা আপনি কিভাবে দেখবেন বা বুঝবেন যে বাংলাদেশের মানুষ কাউকে গ্রহণ করছে বা বর্জন করছে? আমারে বামেরা একটা থিওরি নিছে আর কি, আমার নাম যেহেতু হিন্দু, পিনাকি ভট্টাচার্য, তাই পিনাকি রয়ের এজেন্ট এই কথা বইলা পিনাকিকে ডিসক্রেডিট করার কৌশল নিচ্ছে। কাজে লাগছে? লাগেনি, লাগবেও না। এটা কিছুই করতে পারবে না এই সমস্ত বইলা। কেন পারবে না? মানুষ যে কাউরে গ্রহণ করতেছে নাকি বর্জন করতেছে, এটা কোন জিনিসটা দেখে বুঝবেন? এটা আপনি দেখবেন ওয়াজের মাঠে।
ওয়াজ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাবলিক ভয়েস। বাঙ্গু সুশীল এলিটারা যে যাই বলুক, আপনি ওয়াজের মাঠে প্রাসঙ্গিক তো আপনি সমাজে গৃহীত, আপনি প্রাসঙ্গিক না তো বুঝবেন আপনার কাম শেষে আপনি জয় বাংলা, আপনার ইমেজ জয় বাংলা হয়ে গেছে। এখন ওয়াজের মাঠে প্রফেসর ইউনূসের জয় জয়কার। আপনারা জানেন, আমি আর দেখাইলাম না। প্রফেসর ইউনূস মুরব্বী মানুষ, ওনার বয়স হয়েছে, আমরা চাই উনি আমাদের দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।